চায়নার প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক, 13টি সমঝোতা ও 2টি চুক্তি সই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একমত দুই দেশ। রবিবার থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, জানালেন ভারতীয় হাই কমিশনার। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে জনগণ, মন্তব্য এনসিপির। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি। ব্যাংক খাত ধ্বংস হয়ে গেছে, মন্তব্য অর্থমন্ত্রীর। গত বছর সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন, টিআইবি জরিপ। এবং ভেনেজুয়েলায় পরপর 2 শক্তিশালী ভূমিকম্পে অন্তত 164 জন নিহত, আহত 900, জরুরি অবস্থা জারি। সন্ধ্যার বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি তানিয়া আহরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চায়নার প্রধানমন্ত্রী লি কিয়ংয়ের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল 5টায় বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলে বৈঠক শুরু হয়। সন্ধ্যা 5:45টার দিকে শেষ হয় বৈঠক। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চায়নার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চায়নার মধ্যে 13টি সমঝোতা ও 2টি চুক্তি সই হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন হাবিব রহমান। হাবিব, চায়নার প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে কি কি আলোচনা হলো? ইতিমধ্যে আমরা জেনেছি 13টি সমঝোতা এবং 2টি চুক্তি সই হয়েছে। কোন কোন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হয়েছে জানাবেন। তানিয়া, বেশ আপনি বললেন যে 13টা চুক্তি সমঝোতা হয়েছে। সেক্ষেত্রে যদি একটু বলে রাখি যে চুক্তিগুলো সমঝোতাগুলো কি কি হয়েছে। ব্রিক্সে বাংলাদেশকে সংযুক্ত করতে চীন সহায়তা করবে এমন একটি সমঝোতা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে চীন, এমন একটি বিশ্ব কথা রয়েছে। এবং ইনভেস্টমেন্ট কোঅপারেশন ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করার কথা রয়েছে, এমন সমঝোতা একটি হয়েছে। পাশাপাশি ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন সেক্টর, বিশেষ করে ইপিজেড থেকে শুরু করে সড়কে কিভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়ে একটি সমঝোতা হয়েছে। টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা কিভাবে উন্নয়ন করা যাবে, চায়নার যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তার সাথে মিল রেখে সেই বিষয়ে একটি সমঝোতা হয়েছে। মিডিয়ার ক্ষেত্রে কিভাবে মিডিয়ার কোলাবোরেশন বাড়ানো যায় বা মিডিয়াকে, গণমাধ্যমকে আরও কীভাবে দক্ষ করা যায় সেই বিষয়ে কিন্তু এই চীনের সাথে একটি সমঝোতা হয়েছে। এবং চায়নাতে যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংক খাতে চায়না বিনিয়োগ করতে চায় সেই বিষয়ে একটি সমঝোতা হয়েছে। এমন 13টি সমঝোতা হয়েছে এই আজকের এই যে বৈঠক ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চায়নার প্রধানমন্ত্রী, সেখানে 13টি সমঝোতার স্বাক্ষর হয়েছে এবং 2টি চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে 2টি চুক্তির বিষয়ে এখন পর্যন্ত জানানো হয়নি যে কোন কোন 2টি চুক্তি তারা করেছেন। একটু বলে রাখি যে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে বৈঠক করেছেন মূলত চায়নার যে পানি ব্যবস্থাপনা অধিদপ্তর রয়েছে বা মন্ত্রণালয় রয়েছে তাদের সাথে। সেখানে বলা চলে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে চায় চায়না, এবং সেক্ষেত্রে চায়নার প্রধানমন্ত্রীও কিন্তু এই আশ্বাসটি দিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে তারা, এমন বিষয়টি বলেছে। এবং অভিন্ন যে নদী ব্যবস্থাপনা রয়েছে সেক্ষেত্রেও তারা পাশে থাকতে চায়। ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বাংলাদেশ চীন একযোগে কাজ করতে চায়, সেই ধরনের আশ্বাস কিন্তু আজকের এই প্রধানমন্ত্রীর সাথে যে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছে সেখানে উঠে এসেছে। এছাড়া আপনাকে বলে রাখি যে ইপিজেড নির্মাণের ক্ষেত্রে চায়না সরাসরি বিনিয়োগ করতে চায়
এবং বিশেষ করে চায়নার যে সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিভাবে বিনিয়োগ করবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। অর্থাৎ এই সফরটি শুরু থেকে আমরা বলে আসছিলাম যে এই বাংলাদেশে কিভাবে চায়নার বিনিয়োগ বাড়ানো যায়, সেই বিনিয়োগের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা দেওয়া যাবে সেই বিষয়গুলো নিশ্চিত করাই ছিল এই সফর। সেক্ষেত্রে আগামীকালকে চায়নার প্রেসিডেন্টের সাথে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে, এই বৈঠকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকটির উপরে নির্ভর করবে এই সফর কতটা গুরুত্বপূর্ণ হয় এবং যে সমঝোতাগুলো হয়েছে তা কতটা বাস্তবায়ন হবে। তানিয়া। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, চায়নার প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী হাবিব রহমান। এর আগে চায়নার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেছেন তিনি। সকালে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম নামে এক বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন বিনিয়োগকারীদের সহায়তায় চায়নায় শিগগিরই বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছে বাংলাদেশ। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা বিএনপি সরকারের। লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। এমন বাস্তবতায় চায়না বিনিয়োগ আকর্ষণে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম নামে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বিডা, যেখানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ ও চায়নার ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। বাংলাদেশ ব্যবসার জন্য মুক্ত ও বিনিয়োগকারীদের জন্য ভালো পরিবেশ বিরাজমান। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার প্রধান বলেন, চায়না বাংলাদেশ সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিং এর সাথে কাজ করতে আগ্রহী ঢাকা। চায়না তাদের উৎপাদন ব্যবস্থার বিভিন্ন অংশ বাংলাদেশে স্থানান্তর করতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো 15 দিনেরও কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যবসার জন্য মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমরা আমাদের দীর্ঘদিনের বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদেশি বিনিয়োগ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা নেয়ার পরে চীন সফরে এসে বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করছেন বাংলাদেশ এখন অনেকটাই বিনিয়োগের জন্য নির্ভরশীল হয়ে উঠেছে এবং নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে তার সরকার কাজ করে যাচ্ছে। তাই বিনিয়োগকারীদেরকে বললেন, বাংলাদেশে যদি তারা বিনিয়োগ করে তাহলে তাদের অর্থ এবং লভ্যাংশ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। হাবিব রহমান, ওয়ান নিউজ, বেইজিং, চায়না। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে চায়না। সকালে বেইজিংয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়নার পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত উঠে এসেছে। এ সময় বিএনপি ও চায়নার কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল and the Communist Party of China signed a historic memorandum of understanding, MOU, যেটা প্রথম হইল। This memorandum of understanding will strengthen party-to-party relations এবং we will have further exchanges at every level of the party. চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুরিংয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উচ্চ পর্যায়ে সেই বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার থেকেই এই ভিসার আবেদন করা যাবে। দুপুরে রাজধানী যমুনা ফিউচার পার্কে ভিসা কার্যক্রম পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র জমা দেন হাই কমিশনার।
চব্বিশের গণ অভ্যুত্থানে ধানমন্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সহ দেশ জুড়ে ভারতের ভিসা কেন্দ্রগুলোতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকেই নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। এই অবস্থায় প্রায় 2 বছর বন্ধ থাকে ভারতের ভ্রমণ ভিসা। এমন পরিপ্রেক্ষিতে দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভিসা কেন্দ্র পরিদর্শনে আসেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে আসা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে কেবল ভারতের ভিসা নিয়ে কথা বলেন হাই কমিশনার। জানান, আগামী রবিবার থেকে ভ্রমণ ভিসা চালু করছে তার সরকার। নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। পর্যায়ক্রমে ভিসা কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান দীনেশ ত্রিবেদী। একটু যদি ওয়েট করতে হয় বাচ্চাদের জন্য অনেক সমস্যা, জানে ওই জিনিসটা আমি বললাম আমার অফিসার থেকে। আর যারা হুইল চেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়, কিন্তু আমি মোটামুটি অনেক খুশি। আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না, প্রথম জিনিসটা এটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। এর আগে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিক কাজ শুরু করেন তিনি। একই দিন ভারত সরকারের পক্ষ থেকে তাকে মন্ত্রী পদমর্যাদা দেয়া হয়। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার, গুম খুনের বিচার ও ঋণ খেলাপি ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেছেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা অভিযোগ করেন, রাজনৈতিক সংস্কারের মতো আর্থিক খাতে সংস্কারও সরকার এড়িয়ে যাচ্ছে। এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, আর্থিক খাতে চরম অরাজকতা চলছে, কিন্তু তা সুরাহা করতে সরকারের কোনো উদ্যোগ নেই। ঘোষিত বাজেটকে বিনিয়োগ পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিশোধ পরায়ণ না হওয়ার মনোভাবকে সাধুবাদ জানান এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে গুম খুনের বিচার নিশ্চিতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ঋণ খেলাপি ও চিহ্নিত অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সরকার। সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে মাননীয় স্পিকার, এটা খুবই দুঃখজনক। ওনাকে জেলে নেওয়া হয়। যারা গুম খুনের বৈধতা উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে আমরা অন্তত বিএনপি থেকে স্ট্রিক্ট আমরা অ্যাকশন দেখতে চাই মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ হন নাই, আমরা সেটাকে ওয়েলকাম জানাই। মাননীয় স্পিকার, প্রতিশোধ পরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা দুইটা এক না মাননীয় স্পিকার। আমরা ওয়েলকাম করি উনি প্রতিশোধ পরায়ণ হন নাই, ব্যক্তিগত রাগ ক্ষোভের উঠে উনি উঠতে পেরেছেন, কিন্তু আমরা এটা ওনার কাছ থেকে শুনতে চাই, উনার দলের কাছ থেকে শুনতে চাই, গুম খুনের হত্যার উনি সুবিচার নিশ্চিত করবেন। জনগণ গণভোটের রায় দিল, জনগণ এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য রায় দিল, এখনো পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছে না। জনগণ স্বাধীন বিচার বিভাগের জন্য রায় দিয়েছে, এখনো পর্যন্ত সরকার দল সেটার ব্যাপারে কিছু বলছে না। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে বিরোধী দল সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে জামায়াতের প্রধান কার্যালয়ে 11 দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেছেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করেছিল, ফলে দেশের গণতন্ত্রের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে। আন্দোলনের 36 দিনে 1 জুলাই থেকে 15 জুলাই ভোলা ও মহানগর এবং শহরে সেমিনার হবে। এছাড়া 23, 24 ও 25 জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন করবে 11 দল। আর 5 অগাস্ট সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। 1 থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সকল জেলা মহানগরীতে সেমিনার, চিত্র প্রদর্শনী রাখা হয়েছে 23, 24, 25। গ্রাফিতি অঙ্কন করা হবে সারা দেশেই, রাজধানী সহ।
দেশের ব্যাংক খাত ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি। আমাদের ব্যাংকগুলোর দুর্দশার আরেকটা কারণ হচ্ছে, অ্যাপার্ট ফ্রম লুটপাটগুলো তো আছেই, একটা বড় কারণ হচ্ছে কিন্তু এভরিবডি ওয়েন্ট টু হাই স্ট্রিট ব্যাংকস টু বড়ো। 1,25,000 কোটি টাকার মতন আমার ডেট পে করতেছে। সো ওয়ার ইজ দ্য ফিজিক্যাল স্পেস? ফিজিক্যাল স্পেস তো শ্রিঙ্ক করতে করতে এমন জায়গায় আসছে, এটাকে আবার রিপেয়ার করতে হবে, আমাকে ফিজিক্যালি আমার ডেভেলপমেন্টে যেতে হবে, আমার গ্রোথে যেতে হবে, এমপ্লয়মেন্ট। আমরা 1 কোটি এমপ্লয়েবিলিটির কথা বলেছি, নট এ বিগ টার্গেট। 2025 সালে সরকারি বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। এই ক্ষেত্রে পাসপোর্ট ও বিআরটিএ সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হয়েছে সবচেয়ে বেশি। সকালে রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, দুর্নীতি কমাতে বাড়াতে হবে অনলাইন সেবা। সেবা খাতের নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরতে রাজধানীর ধানমন্ডির মাইরাস সেন্টারে সংবাদ সম্মেলন ডাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 2025 সালে বিভিন্ন সেবা খাতে দুর্নীতি ও জাতীয় খানা জরিপের ফলাফল প্রকাশ করে সংস্থাটি। দেশের 8 বিভাগের গ্রাম ও শহরে 1,149টি এলাকা নির্বাচন করে এই জরিপ করেছে টিআইবি। নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত 2025 সালে দেশের সেবা গ্রহীতাদের 81.6%ই কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার বলে উঠে এসেছে এই জরিপে, যা 2023 সালের শতকরা 10 ভাগ কম ছিল। এতে অংশ নেয়া বেশিরভাগ পরিবার মনে করে ঘুষ ছাড়া সেবা পাওয়া কঠিন। ঘুষটাকে একটা বাস্তবতা হিসেবে পরিগণিত করা হয়েছে। এই হারটা আবার গতবার ছিল 2023-এ ছিল 70.9, অর্থাৎ দুইটি মানদণ্ডেই আগের তুলনায় 2023-এর তুলনায় 2024-25 যেই জরিপটা আমরা করেছি সেই জরিপে অবস্থার আরো অবনতি হয়েছে। বিভিন্ন খাতে ডিজিটাল সেবা চালু হলেও তা দুর্নীতি কমাতে পুরোপুরি কার্যকর নয় বলেও উঠে এসেছে টিআইবি প্রতিবেদনে। অনেক ক্ষেত্রেই এখনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করতে হয় সেবা গ্রহীতাদের। ভালোবাসা এই যে ডিজিটাল সেবাটা আমরা প্রচলন করতে পারিনি, তারই কিন্তু প্রতিফল হচ্ছে যে এই যে এই দেশের মানুষ যারা সেবা গ্রহীতা তাদের 81.6% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বিচারিক সেবায় ঘুষ ও দুর্নীতির উচ্চহার মানুষের ন্যায় বিচার পাওয়ার পথে বাধা বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। এছাড়া কৃষি, স্থানীয় সরকার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট ও বিআরটিএ খাতে দুর্নীতির প্রবণতা বেড়েছে বা আগের মতোই রয়েছে বলেও উঠে এসেছে এই জরিপে। 2 থেকে 3 বছর পর আমরা এই জরিপটি করে থাকি। 1997 সালে আমাদের প্রথম জরিপটি হয়েছিল। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 7.2 এবং 7.5 মাত্রার 2টি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এখন পর্যন্ত 164 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 9 করা হয়েছে জরুরি অবস্থা। জোড়া ভূমিকম্পের তাণ্ডবে লণ্ডভণ্ড ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। স্থানীয় সময় বুধবার রাতে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার 2টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। মুহূর্তের মধ্যে ধসে যায় দেশটির শত শত ভবন। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসের প্রধান বিমানবন্দর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কারাকাসে মেট্রো ও ট্রেন চলাচল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন অঞ্চলে। ধ্বংসস্তূপের নিচে আটকে আছে অসংখ্য মানুষ, যে কারণে প্রাণহানি 10,000 থেকে 1 লাখ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তাদের উদ্ধারে বিরামহীন অভিযান চালাচ্ছেন জরুরি কর্মীরা। ভয়াবহ এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার লা গুয়াইরা রাজ্য। এরই মধ্যে ওই অঞ্চলকে ডিজাস্টার জোন বা দুর্গত এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এই ভূমিকম্পের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে ভেনেজুয়েলা থেকে 1700 কিলোমিটার দূরে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলেও কম্পন অনুভূত হয়। এছাড়া কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলেও অনুভূত হয়েছে ভূকম্পন। আমেরিকার প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে সুনামি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা তুলে নেয়। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। হাসপাতাল ও ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য $200 মিলিয়ন তহবিল ঘোষণা করেছে ভেনেজুয়েলার সরকার। আগামী কয়েকদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে সেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিনে বিরতি নিচ্ছি। ফিরে এসে আরো যা থাকছে। হামের উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু। মার্চ থেকে হাম উপসর্গ নিয়ে প্রাণহানি 700 ছুঁই। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক মোহাম্মদ হোসেন হত্যা মামলায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী 26শে জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই আদেশ দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী গোলাম মঈনুদ্দিন চিশতি জানিয়েছেন, মামলার কয়েকজন আসামি আদালতে উপস্থিত না থাকার কারণে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। মামলার অভিযোগ অনুযায়ী 2024 সালের 19শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাক চালক মোহাম্মদ হোসেন। 31শে অগাস্ট নিহতের মা রিনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলার কোনো এমসিও নাই যে মেডিকেল রিপোর্ট কী কারণে মারা গেছে। আমরা দেখলাম আইনশো তদন্তকারী কর্মকর্তার অভিযোগপত্রে যে কোনো আপনার যে তার যে মেডিকেল রিপোর্ট যে সে কীতে মারা গেছে সেটা আমরা দেখি না। সুতরাং আমরা আশাবাদী যে এই মামলা থেকে সকল আসামি খালাস পাবে ইনশাল্লাহ। পরবর্তী তারিখ চার্জ গঠনের জন্য আগামী মাসের 26 তারিখে। দেশের 82 লাখ মানুষ কোনো না কোনো মাদক গ্রহণ করেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব না, যে কারণে কঠোর আইন করছে সরকার। সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় 4.88% মাদকের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে তরুণ ও যুবকদের সংখ্যা বেশি। আর মাদকাসক্তদের তুলনায় দেশে সরকারি চিকিৎসা সেবা পর্যাপ্ত নয়। তাই চলতি অর্থবছরে 75টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে 1,10 লাখ টাকা অনুদান দিয়েছে সরকার। পাশাপাশি 1,413 কোটি টাকা ব্যয়ে 7 বিভাগীয় শহরে সরকারিভাবে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু করেছে সরকার। দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক, অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত। ফ্যাসিস্ট আমলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বহুমুখী পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ। প্রধানমন্ত্রী চায়না সফর তারই বহিঃপ্রকাশ। এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। বলেন, জিয়াউর রহমান বহুমুখী পররাষ্ট্রনীতি গড়ে তুলেছিলেন। সেই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কলকাতায় সোহরাওয়ার্দী অ্যাভিনিউ সড়কের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড রাখার নিন্দা জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়। তবে নিশ্চিতভাবে
আগামী 28 জুন সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী ও ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করা হবে এই কার্যক্রম। ডক্টর এম এ মুহিত তিনি জানিয়েছেন 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, আর 12 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এবার 2,40,00,000 শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সারা বাংলাদেশে একদিনে এই বিশাল ক্যাম্পেইনটির মাধ্যমে 2,40,00,000 শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি। 28 জুন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে হবে। 6 মাস থেকে 11 মাস বয়সী যে বাচ্চারা 1 বছরের কম বয়সী তাদেরকে আমরা নীল রঙের একটা ভিটামিন এ ক্যাপসুল থেকে খাওয়াবো, আর 12 মাস থেকে 59 বয়সী যারা তাদেরকে আমরা লাল রঙের ক্যাপসুলটা খাওয়াবো। সন্ধ্যার বুলেটিনে আবারও নিচ্ছি বিরতি। ফিরে এসে আরো থাকছে। উজানের ঢলে ভাসছে তিস্তাপার, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা, গাইবান্ধায় ভাঙনে দিশেহারা মানুষ। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরবর্তী সংবাদে। গাইবান্ধায় তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি বেড়েই চলেছে। উজানের ঢল ও অবিরাম বৃষ্টিপাতে যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলায় অব্যাহত রয়েছে তীব্র নদী ভাঙন। এরই মধ্যে মাত্র কয়েকদিনে ভাঙনে অন্তত 2 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব এলাকার অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের ভাঙনের খবর জানালেও কেউ এগিয়ে আসেনি। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে আটক করে গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকালে পৌরসভার গোডাউন রোড এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, তার বড় মেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সাইমা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আরেক মেয়ে ইকরা আক্তার। স্থানীয়রা জানিয়েছেন সকালে বাসার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পরে স্থানীয়রা অভিযুক্ত হামলাকারী যুবককে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা ছোড়া ইটপাটকেল থেকে 6 থেকে 7 জন পুলিশ সদস্য আহত হয়। হত্যাকাণ্ডের কারণ এর পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চিলে চিলি শব্দ তো আমি মাঝি হয়তো ঝরগাঝাটি লাগছে। আমরা কয়েকজন ঢুকিতে পিছনে আপনার 1 রুমের ভিতরে 3টা মেয়ে আর ভাত পাকের ঘরে এসে মা। যখন কইছে 5 বছর তখন হারুনও দৌড়ি আইছে, আর হারুনের ছেলে আসি দেখে কি এগুলো কোবাইতে আছে আর কি। তখন হারুনেরা ধরতে গেছে আর এরা খুব দেওয়ান ধরছে। এই লোকটা চিনতো হারুন, এই বিল্ডিং এ বাঁধা ছিল। আমি আমাদের সাথে গেছিলাম দেখছি যে ডাকায় ও ওই চিপাই ছিল, পরে ওরে এই দিক দিয়ে নামাই এই জায়গায় মারছে। নগদ টাকার লেনদেন কমিয়ে আনতে চায় সরকার। 2041 সালের মধ্যে 100% ক্যাশলেস লেনদেন বাস্তবায়নের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে আগামী 1 জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার শুরুর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীদের জন্য এর ব্যবহার বাধ্যতামূলক। মানিব্যাগ থেকে টাকা গোনার ঝামেলা কিংবা ছেঁড়া নোট আর খুচরা পয়সার টানাপোড়েন সবকিছুই অতীত হতে চলেছে একটি মাত্র কিউআর কোডের স্ক্যানে। কিউআর কোড চালু হলে দোকান বা শপিং মলে ভিন্ন ভিন্ন ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং কোম্পানি আলাদা কিউআর কোড প্রয়োজন হবে না। বাংলা কিউআর কোড থাকলেই যে কোনো ব্যাংকিং বা এমএফএস অ্যাপ থেকে সরাসরি পরিশোধ করা যাবে পণ্যমূল্য। ক্যাশলেস হলে সুবিধাটা হয় কি, আপনার সিকিউর হলো। বাংলা কিউআরে হচ্ছে বিকাশ হোক বা যে কোনো মোবাইল মানি, ডিজিটাল মানি আপনার কাছে থাকলেই আপনি পেমেন্টটা করতে পারছেন। বাংলা কিউআরে পেমেন্ট করার ফ্যাসিলিটিস পাচ্ছে কনজিউমাররা। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলা কিউআর মেলার উদ্বোধন করে কেন্দ্রীয় ব্যাংক। কর্মকর্তাদের দাবি, বাংলা কিউআর পুরোপুরি চালু হলে টাকা ছাপানো আর ব্যবস্থাপনায় বছরে অন্তত 20,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। সবার জন্য হবে যে 1 জুলাই 2026 থেকে
এছাড়া অন্য কোনো কিউআর কোড চলবে না। বাংলা কিউআর কোডের মাধ্যমে সব কেনাকাটা চলতে পারবে, অনেক সহজ হবে। ফুটপাতের চায়ের দোকান থেকে বিপণী বিতান অথবা প্রত্যন্ত অঞ্চলের মুদি দোকানেও পৌঁছে যাবে বাংলা কিউআর কোড, এমনটাই প্রত্যাশা নিয়ন্ত্রক সংস্থার। যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কে যত বেশি লোক আমরা ইনকর্পোরেট করতে পারবো, যত বেশি লোক অন্তর্ভুক্ত করতে পারবো, আমাদের ইনক্লুসিভ অ্যাক্টিভিটিটা তত জোরদার হবে, তত বেগবান হবে। ক্যাশলেস ট্রানজ্যাকশন যেহেতু সবাইকে এটাতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আমাদের চলমান আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আরও বাড়াতে সক্ষম হব। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে ডিজিটাল লেনদেনকালে মোট প্রতারণার ঘটনা 81,423টি, যাতে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এমন প্রতারণা থামাতে বড় ভূমিকা রাখবে এই বাংলা কিউআর। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। চেক ডিজঅনার মামলায় মূল আসামির পরিবর্তে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে যেয়ে আটক হয়েছেন এক নারী। দুপুরে ঢাকার মহানগর দায়রা আদালতে এ ঘটনা ঘটে। শুনানির সময় সন্দেহ হলে ওই নারীকে আটক করার নির্দেশ দেন বিচারক। বরিশালের হিজলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝঘাটে হামলা ভাঙচুর ও লুটপাট হয়েছে। এলাকাবাসী জানান, স্থানীয় গৌরবদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর তালুকদার ও ছাত্রদল নেতা ইসমাইল মোল্লার সাথে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ ব্যাপারীর দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই 3টি ঘাটে হামলা চালিয়ে 20 থেকে 25টি ঘর ভাঙচুর করে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিপিএফ প্রসিত গ্রুপের 3 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। গতরাত 3টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সিল্কপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবির সদস্যরা। গতরাতে শহরাতলা সীমান্তে বিএসএফ 7 জনকে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ। সন্ধ্যার বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এসে আরও যা থাকছে। জর্ডান ম্যাচে বিশ্বকাপ অভিষেক হতে পারে আর্জেন্টিনার 7 ফুটবলারের। রাতে ইকুয়েডরের মুখোমুখি জার্মানি। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। পশ্চিম ইউরোপে ছড়িয়ে পড়েছে তীব্র দাবদাহ। ফ্রান্স, ব্রিটেন এবং স্পেনে ভেঙেছে গরমের সব রেকর্ড। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অতিরিক্ত তাপমাত্রার কারণে বন্ধ রাখতে হচ্ছে প্যারিসের লুভার মিউজিয়াম ও আইফেল টাওয়ারের মতো বিখ্যাত সব পর্যটন কেন্দ্র। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হয়ে উঠছে ইউরোপ। ফ্রান্সের রাজধানী প্যারিসে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অতিরিক্ত গরমের কারণে ঐতিহাসিক লুভর মিউজিয়াম ও আইফেল টাওয়ার প্রতিদিন বিকেলেই বন্ধ করে দেওয়া হচ্ছে। বুধবার ফ্রান্সের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা 1947 সালের পর দেশটিতে জুনের ইতিহাসে সবচেয়ে বেশি। দেশটির অর্ধেকেরও বেশি এলাকায় চলছে রেড অ্যালার্ট। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর লামাতে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বৈরী আবহাওয়ায় থমকে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, বাড়ছে আতঙ্ক। এটা সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এই গরম সহ্য করবে তা ভেবেই আমি চিন্তিত। আগামী 10 বছরের মধ্যে এটাই যদি সবচেয়ে কম গরমের গ্রীষ্মকাল হয়, তবে সেটা সত্যিই ভয়ের ব্যাপার। গরমের এই ভয়াবহ রূপ দেখছে পশ্চিম ইউরোপের অন্যান্য দেশও। ব্রিটেনে জুনের তাপমাত্রা রেকর্ড 36.1 ডিগ্রিতে পৌঁছেছে, আর স্পেনে ভেঙেছে 76 বছরের গরমের রেকর্ড। বেলজিয়ামের ব্রাসেলসে তাপমাত্রা 37 ডিগ্রি অতিক্রম করায় বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত অ্যাটমিয়াম। সেখানে বেড়াতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। আমি প্রচুর পানি পান করছি আর ঠান্ডা পানিতে গোসল করছি। গ্রিস থেকে এখানে এসে দেখি এখানকার গরম গ্রিসের চেয়েও বেশি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানকার বেশিরভাগ হোটেলেই কোনো এসি নেই। পরিস্থিতি সত্যিই খুব কঠিন।
আবহাওয়াবিদরা বলছেন ইউরোপ বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে। ফ্রান্সে গরম থেকে বাঁচতে জলাশয়ে নেমে পানিতে ডুবে এখন পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এদিকে নেদারল্যান্ডস ও জার্মানিতেও তীব্র খরা ও পানির সংকটের পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আকাশে গরম বাতাস আটকে থাকার কারণে ইউরোপে এই অস্বাভাবিক আবহাওয়া তৈরি হয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক হতে পারে আর্জেন্টিনার 7 ফুটবলারের। নকআউট পর্ব নিয়ে অনিশ্চয়তা না থাকায় শুরুর একাদশেও বড়সড় পরিবর্তনের আভাস ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে বাকি 2 গোলকিপারকে পরখ করতে পারেন কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি 90 মিনিট খেলবেন কিনা এ নিয়েও চলছে আলোচনা। ব্যাক টু ব্যাক 6 পয়েন্ট, 5 গোল আর ক্লিনশিট। যে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব খেলবে আর্জেন্টিনা তা প্রায় নিশ্চিত। ম্যাজিশিয়ান লিও মেসি সেরা ছন্দে, কোচ লিওনেল স্ক্যালোনির ছোঁয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা উড়ন্ত দুরন্ত। নকআউট স্টেজের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডান। সে ম্যাচে শুরুর একাদশে পরিবর্তন তো বটে, বিশ্বকাপ অভিষেক হতে পারে 7 ফুটবলারের। বড় তারকাদের বিশ্রামের কথা বিবেচনায় রেখেছেন লিওনেল স্ক্যালোনি। কাতার বিশ্বকাপ জয়ী দলের সদস্য হলেও 1 মিনিটও খেলতে পারেননি গোলকিপার জেরোনিমো রুলি। এমিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে জর্ডান ম্যাচে দেখা যেতে পারে তাকে। ভাবনা তৃতীয় গোলকিপার হুয়ান মুসোও আছেন। লিওনার্দো ব্যালের্দির ইনজুরিতে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন মার্কোস সেনেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টটেনহাম ফুটবলারের কপাল খুলতে পারে। ইনজুরির থাবায় কাতার বিশ্বকাপ খেলতে পারেননি জিওভানি লো সেলসো। অথচ 2021 ও 2024 সালে তিনি ছিলেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলের সদস্য। গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে খেলানোর সম্ভাবনা বেশি। জিওলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন বার্কো, হোসে ম্যানুয়েল লোপেজের দিকেও নজর রেখেছেন স্কালোনি। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সাইড বেঞ্চ থেকে মুক্তি পেতে পারেন এই ফুটবলাররা। এছাড়া গেল ম্যাচে ইনজুরি আক্রান্ত ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায় শুরুর একাদশে থাকবেন অটামেন্ডি। কিংবদন্তি মেসি 90 মিনিট খেলবেন কিনা এ নিয়েও আছে আলোচনা। তরুণ নিকো পাজ স্কালোনির আরেক অপশন। আরিফুল ইসলাম, ওয়ান স্পোর্টস। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। টানা 2 ম্যাচ জিতে আগেই নকআউট নিশ্চিত করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এবার তারা মুখোমুখি হচ্ছে ইকুয়েডরের। নকআউট নিশ্চিত হওয়ায় এই ম্যাচটি জার্মানির কাছে অনেকটা প্রস্তুতি ম্যাচের মতো। তবে ইকুয়েডরের জন্য ম্যাচটি অতীব গুরুত্বপূর্ণ। নকআউটে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই তাদের। রাত 2টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি তাই তাদের জন্য হয়ে উঠেছে টিকে থাকার লড়াই। ইকুয়েডর প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে পরাজিত হয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। দ্বিতীয় ম্যাচে এসে তারা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ছোট দল কুরাসাওয়ের বিপক্ষে ড্র করেছে তারা। ফলে নকআউট পর্বে যেতে হলে তাদেরকে জার্মানিকে হারাতেই হবে। অনেকে ধারণা নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় জার্মানি হয়তো এই ম্যাচে দ্বিতীয় সারির কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিতে পারে। জার্মান ও ইকুয়েডর একে অপরকে এ পর্যন্ত 2 বার মোকাবিলা করেছে, 2 বারই জয় ছিনিয়ে নিয়েছে জার্মানি। দীর্ঘ ও সুস্থ জীবনের আসল রহস্যটা কি? চিরন্তন এই প্রশ্নের উত্তর এবার হয়তো মিলতে যাচ্ছে ব্রাজিলের 3 বোনের কাছে। লেভিতা, জোরাইদে আর জুলিনা, এই 3 বোনের সম্মিলিত বয়স এখন 316 বছর। এ মাসে গিনেস বুক বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত 3 বোনের পরিবার হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের। শতবর্ষী এই বোনদের দীর্ঘায়ুর রহস্য জানতে ডিএনএ গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। 1 শতাব্দী পার করে আসা 3টি জীবন, অথচ ক্লান্তি ছুঁতে পারেনি এতটুকুও। 109 বছরের লেভিতা, 104 বছর বয়সী জোরাইদে আর 103 বছরের জুলিনা এখন পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী 3 বোন তারা। তবে গিনেস সার্টিফিকেটের চেয়েও বিজ্ঞানীদের বেশি আকর্ষণ করেছে তাদের সতেজ থাকার রহস্য।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা মানুষের শরীরে প্রতিরক্ষামূলক জিন খুঁজছি। একটি পরিবারের যখন একাধিক শতবর্ষী মানুষ থাকেন তখন গবেষণার নিখুঁত ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বিজ্ঞান যেখানে জিনের খোঁজ করছে, এই 3 বোনের কাছে জীবনের সমীকরণ সেখানে খুব সহজ। 104 বছর বয়সেও আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক মাখতে ভোলেন না সেজ বোন জোরাইদে। 5 সন্তানের জননী এই নারী পেশা জীবনে ছিলেন একজন নার্স। সুস্থ জীবনের জন্য তিনি কৃতিত্ব দেন মায়ের হাতের পুষ্টিকর খাবারকে। আমরা নদীতে সাঁতার কাটতাম, খেলা করতাম, নদী থেকে মাছ আর কাঁকড়া ধরে এনে একদম তাজা রান্না করতাম। 103 বছরের মেজ বোন জুলিনাও এখনো পরিপাটি। সংসারী এই নারী বড় করেছেন 6 সন্তানকে। এখনো ব্যাগ থেকে চিরুনি বের করে নিজেই চুল আঁচড়ান, রান্না করেন নিজের পছন্দের মাছ। ফ্রিজ ছাড়া সেই পুরনো দিনের একদম তাজা খাবার খাওয়ার গল্প তার স্মৃতিতে এখনো অমলিন। সবচেয়ে বড় বোন 109 বছর বয়সী লেভিতার পায়ে এখনো শোভা পায় নিজের হাতে বোনা উলের মোজা। টেলিভিশন নেটওয়ার্কে কাজ করা এই প্রবীণ মানুষটির নিজের জীবন নিয়ে কোনো আফসোস নেই। বিজ্ঞানীরা হয়তো দীর্ঘায়ুর ওষুধ খুঁজতেই এই ডিএনএ পরীক্ষা করছেন। তাদের লক্ষ্য কমপক্ষে 500 জন শতবর্ষী মানুষের রক্ত পরীক্ষা করা। তবে ল্যাবের পরীক্ষার বাইরেও শত বছর ধরে টিকে থাকা 3 বোনের এই অটুট বন্ধন, প্রতিদিনের খুনসুটি আর অমলিন হাসিই যেন তাদের বেঁচে থাকার আসল রসদ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিন শেষ করব, তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। চায়নার প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক, 13টি সমঝোতা ও 2টি চুক্তি সই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একমত 2 দেশ। রবিবার থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, জানালেন ভারতীয় হাই কমিশনার। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে জনগণ, মন্তব্য এনসিপির। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি। ব্যাংক খাত ধ্বংস হয়ে গেছে, মন্তব্য অর্থমন্ত্রীর। গত বছর সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন, টিআইবির জরিপ। এবং ভেনেজুয়েলায় পরপর 2 শক্তিশালী ভূমিকম্পে অন্তত 164 জন নিহত, আহত 900, জরুরি অবস্থা জারি। এই ছিল সন্ধ্যার বুলেটিনের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।